প্রশ্ন উঠছে যে মোফাক্কারুল ইসলামী কি সত্যি সত্যি মূল চক্রী, নাকি নেপথ্যে অন্য কারুর মস্তিষ্ক রয়েছে, নাকি কাউকে আড়াল করতে শিখণ্ডী করা হচ্ছে ইউটিউবার আইনজীবীকে। আজ অবশ্য সুপ্রিম কোর্ট একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার হওয়া ব্যক্তিদের অবিলম্বে বিচার বিভাগীয় হেফাজতে পাঠাতে হবে রাজ্য পুলিশকে। আমার পরের বক্তা অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আমার এটাই প্রশ্ন থাকবে যে লোকটা এডিএম আর এএসপির পাশে দাঁড়িয়ে প্রশাসনকে সাহায্য করছিল সেই লোকটাই মূল চক্রী হলে তাহলে তো বলতেই হয় যে রাজ্য প্রশাসনের একাংশই এই চক্রান্তের অংশ। আমি জানি না কি, কিন্তু এই প্রশ্ন তো তুলতে হবে যে সেই যদি মূল চক্রী হয় তাহলে রাজ্য প্রশাসনের একাংশ জেনে বা না জেনে সেই চক্রান্তের অংশ হয়ে গেল, নাকি এর পুরোটাই ইচ্ছাকৃত, এখনো ধোঁয়াশা। রবীন্দ্রনাথ দা, দেখুন, প্রথমেই আগে আমি বলি যে মোফাক্কারুলকে আইনজীবী বলা যাবে না। বার অ্যাসোসিয়েশন অলরেডি তাকে সাসপেন্ড করেছে। সুতরাং এই ধরনের অপরাধীকে আর কোনোভাবেই আইনজীবী নাম, সে ইউটিউবার আইনজীবী হোক বা কোনোভাবে আইন পেশার সঙ্গে যুক্ত করা উচিত নয়। কিন্তু এই মোফাক্কারুল কে? আচ্ছা, একটু আগেই তো দেখলেন মুখ্যমন্ত্রী মঞ্চে আমাকে উঠতে দেবে, পুলিশ উঠতে দেবে না, তৃণমূলের প্রদীপ্ত যদি থাকে প্রদীপ্ত উঠতে দেবে না তো। পুলিশ তো ধরে নিয়ে গিয়ে জেলে পুরে দেবে। তাহলে সে আসছে, মুখ্যমন্ত্রী তাকে নির্দেশ দিচ্ছে, গদগদ হয়ে কথা বলে তার পিছনে বসছে, তার সঙ্গে সম্পর্ক নেই। সিএ এনআরসিতে অভিযান যখন তৃণমূল করছিল তখন তার সঙ্গে তো যুক্ত ছিল, এই দুর্বৃত্ত যুক্ত ছিল। সুতরাং আমরা এই তো এডিএম এএসপি এদের সঙ্গে কথা বলছে, কিভাবে জট ছাড়ানো যায় এসব নিয়ে কথা বলছে, তাহলে গোটা বিষয়টার সঙ্গে এইটা পরিষ্কার যে প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ, মানে রাজ্য প্রশাসনের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আবার এটাও ফ্যাক্ট যে মিমের হয়ে 2021 সালে টিকিট না পেয়ে মিমের হয়ে গেল, এখনো মিমেও আছে, তৃণমূলেও আছে, এইরকম একটা অবস্থান দুটোতেই আছে। দেখুন, সারা দেশে বিচারপতিদের উপর যে হামলার ভিডিও ঘুরে বেড়াচ্ছে এবং সেই ভিডিও ক্লিপ দেখে সারা দেশ, মানে আমার ভিন রাজ্যের বন্ধু বান্ধবরা তারা এসে মানে আলোচনা করছে যে এটা কি হচ্ছে, এই রকম একটা সাংঘাতিক ব্যাপারটা। এটা কিন্তু সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত, সম্পূর্ণভাবে চক্রান্ত করা হয়েছে। কি কি কারণে দেখুন। প্রথম, এই যে আন্দোলনের স্ট্র্যাটেজিটা দেখুন, এর সঙ্গে কিন্তু সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনের বিরাট মিল আছে। ওই সামনের সারিতে জমায়েত করার সময় বসিয়ে দেওয়া হলো মহিলা এবং শিশুদের। যখন বিচারপতিরা চলে যাচ্ছেন, মানে প্রাণপণে গাড়ি চালিয়ে বেরোবার চেষ্টা করছেন, তখন তাদের গাড়ির সামনে বাঁশ ফেলে দেওয়া হচ্ছে, রাস্তা কেটে রাখা হয়েছে, খবরে প্রচার করে দেওয়া হচ্ছে, মানে সোশ্যাল মিডিয়ায় ফলস বলে দেওয়া হচ্ছে বিচারপতিদের গাড়িতে দুজন মারা গেছে। কি মানে একটা ভয়াবহ কিছু করবার চেষ্টা করেছিল এবং সেটা যে বহুদিন ধরে পরিকল্পনা করেছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত, এই যে সামনের সারিতে রাখা হলো না মহিলা এবং শিশুদের, একটা চেষ্টা ছিল যে সেন্ট্রাল ফোর্স যেন প্রভোক্ট হয়ে কিছু একটা করবে, শীতলকুচির মতো একটা গন্ডগোল হবে এবং বিজেপি একটা বিরাট জায়গায় চলে যাবে, বিরাট ডিফেন্সে চলে যাবে এবং সুতরাং তার সুবিধা নেবে তৃণমূল। এত বড় একটা পরিকল্পনা যে প্রধান বিচারপতি বলছেন, বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন, আপনারা তো প্রধান বিচারপতির মতো সাধারণ ব্যক্তির ফোনও আপনি ধরতে পারছেন না, আপনি আপনার ফোন এতই সুরক্ষিত। তাহলে ভাবুন, একজন প্রধান বিচারপতি বিচারকদের যারা আমাদের মানে মাথার উপর থাকেন তাদেরকে বাঁচানোর জন্য ফোন করবার চেষ্টা করছেন, চিফ সেক্রেটারি ফোন ধরছেন না। এর থেকে বড় চক্রান্ত আর কিছু হতে পারে? এবং তিনি করছেন না, তার মানে এইটা কেউ একটা বারণ করে দিয়েছে, ফোনটা অফ করে দেওয়া আছে, মানে চিফ সেক্রেটারিকে তো কেউ একটা বারণ করে দিয়েছে। বারণ করে দিয়ে রাত্রির 11টার সময় এসপি আর ডিএম ওই জায়গায় যাচ্ছে, মানে এটার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সময়ে যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেই সময়ে সেই ব্যবস্থা নেওয়া হয়। আমি ডিজাস্টার রিসার্চ করি, এটা ম্যানমেড ডিজাস্টার, এবং সেই ডিজাস্টারে বলা হয় সময়ক্ষেপ, কালক্ষেপ সবচেয়ে বড় ডিজাস্টার ডেকে নিয়ে আসে। এখানে পুলিশ আধিকারিক জয়রামন বলছেন আমাদের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছিল। কেন দেরি হচ্ছে?
কারণ পেছন থেকে কেউ বলছে যে না, সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটার ফলে কি হতে পারে? আপনি দেখুন, হাজারখানেক IAS IPS কে বদলি করা হলো, তাতে কি যায় আসে? আমার মতো লোকের কি যায় আসে? আমার মতো লোক চাই, সাধারণ মানুষ চাই আমরা ভোটটা দিতে পারবো কিনা, শান্তিতে শৃঙ্খলার সঙ্গে গিয়ে ভোট দিতে পারবো কিনা, ভোট দেওয়ার পরে ওই চত্বরে বোমাবাজি হবে কিনা। যেভাবে জাতীয় স্তরে বিচার ব্যবস্থার মাথা ব্যথার কারণ এই আইন শৃঙ্খলা, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা হয়ে দাঁড়িয়েছে, তাতে একটাই কথা বলা যায় যে যে রাজ্যে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না, সেই রাজ্যে কিন্তু নির্বাচনে কোনো দিন হিংসা বন্ধ হবে না। এবং এইটাই কিন্তু শাসক দল চায়, এটাই চায়। তার জন্যই তারা বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে বেড়াচ্ছেন। 4 তারিখের পর দেখে নেব। এটাই হচ্ছে আমাদের দেশের, মানে নির্বাচন কমিশন শিখণ্ডী হয়ে দাঁড়িয়ে আছেন, আর আমাদের একটার পর একটা শুনে যেতে হচ্ছে হিংসা, মানে তার হুমকি যে 4 তারিখের পর কি হবে। বিভিন্ন জায়গায় চোখ রাঙানি, রাস্তায় ঘাটে প্রত্যেক দিন বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন জায়গায়, আর আমি আর বলছি না কোন কোন জায়গায় তারা হুমকি দিচ্ছে, সেই হুমকিটা কিন্তু দিয়ে যাচ্ছে। এর ফল কিন্তু সাধারণ মানুষের উপর প্রভাব পড়বে, এবং এইটাই কিন্তু শাসক দল চাইছেন, ভয় দেখিয়ে এখন কোনোভাবে। যারা এত উন্নয়ন করেছেন, সারা রাজ্যে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, মুখ্যমন্ত্রী তো, মাননীয় মুখ্যমন্ত্রী তো প্রায়ই বলেন 95% কাজ শেষ হয়ে গেছে, তাহলে সেখানে এই হিংসার উপর তাকে দাঁড়াতে হবে কেন? এই ন্যারেটিভটা কেন প্রশাসন, আইনসভা আইন বিভাগ বা বিচার বিভাগ বুঝতে পারছে না যে হিংসার উপর রাজ্য দাঁড়িয়ে রয়েছে, আর বিচার বিভাগ কিছু করতে পারছে না। ছবি নিয়ে রাজনীতি হচ্ছে, বাপরে বাপ, তৃণমূলের হয়েও কাজ করছে স্যার। এত কনক্লুশন টেনে দিলেন মোফাক্কেরুল, তৃণমূলের হয়েও কাজ করছে। তার মানে স্যার থ্যাংক ইউ এটা মেনে নেওয়ার জন্য। নীরব, ললিত ইকুয়ালস টু মোদি, সবাই ওনার হয়ে কাজ করেছে। ছবি যদি রাজনীতি করে, বিজয় মাল্য সবই ওই নরেন্দ্র মোদীর হয়ে কাজ করেছে। ছবি যদি কাজ করে, 2002ও কাজ করেছে। কেন বিজেপি তো ভারতীয় জনতা দল তো, আমরা কি পশ্চিমবঙ্গ আলাদা ভারতের থেকে? আমরা ভারতের জনগণ থেকে সংবিধান শুরু হচ্ছে, সংবিধান আমরা পশ্চিমবঙ্গের জনগণ থেকে শুরু হয় না। তাহলে ভারতীয় হিসেবে যখন চর্চা করছি, ইলেকশন কমিশনের চর্চা করছি, তখন শুধু বাংলাটা অন্তত রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল নয়। বিজেপি 40 জন প্রচারকের নাম দেখেছেন? কজন আছে এখানে বাঙালি পশ্চিমবঙ্গে? সবই তো ওখানকার। তাহলে কেন আমি ভারতীয় যাব না? ঠিক আছে, আপনি কোর্টে গিয়ে বলুন না যে আপনি যেটা বললেন সেটা আপনার কাছে প্রমাণ আছে। নষ্ট করো না, 1 মিনিট বলতে দাও। প্রথম কথা হচ্ছে, সাউথ 24 পরগনা জেলার, দক্ষিণ 24 পরগনা জেলার একজন ডিস্ট্রিক্ট জাজ র্যাঙ্কের বিচারক, তিনি একটা পক্সো মামলা একটা রায় দিয়েছিলেন, তার জন্য তাকে এবং তার পরিবারকে খুন করে ফেলার হুমকি দেওয়া হয়েছিল 2 বছর আগে। তার আগে কি হলো, বিচারকদের বাড়িতে, আমাদের হাইকোর্টের বিচারকের বাড়িতে, বিচারপতির বাড়িতে পোস্টার, এজলাসে ঢুকে ধাক্কি, তুমি ছিলে, তুমি সামনে ছিলে, ওই দিন আমিও ছিলাম, ওই দিন আটকে দেওয়া হয়েছিল। ঢুকতে দেবেন না এই রাজ্যে, কি এবং ফোন করে ডেকে আনা হয়েছিল, চেম্বারের নিচে বিচারকের ছবি সেটা মারানো হয়েছে, এই রাজ্যে এটা ঘটেছে। এবং এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।